একটু আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই, কক্সবাজারে এনসিপি নেতাদের ভ্রমণ নিয়ে অনেক বেশি মুখরোচক খবর কিংবা অনেক ধরনের খবর তৈরি হয়েছে, সেই বিষয়টিও যদি আপনি একটু তুলে ধরতেন আপনার উপসংহারে। দেখুন, আমি সেই ব্যাপারগুলো রিপোর্টই দেখছি এবং আমি ঠিক বুঝতে পারছি না কেন। তবে একটা জিনিস যদি পজিটিভলি দেখি আর কি, সেটা হতে পারে এই যে ইদানিং একটা বড় রকমের ফ্রাস্ট্রেশন এসেছে এনসিপি নেতাদের মধ্যে, খুব সঙ্গত কারণে। তার ফ্রাস্ট্রেশনের প্রথম হচ্ছে তারা হঠাৎ দেখছে যে এক ডাক দিলে মব তৈরি করে হাজার হাজার ছেলে পেলে নিয়ে তারা অ্যাটাক করতে পারতো, 32 ভাঙা পর্যন্ত সব করেছে, এখন ডাক দিলে কেউ আসে না। তাহলে এটা একটা বড় কারণ, তাদের তো চিন্তার জগৎটা বড়, যেটা তাজুল ভাই বললেন আমেরিকা হয়তো ওদের কি বলে আর্মি হয়তো ওদের বসাবে ইত্যাদি, আমি মনে করি না। এরা এরা বেশিক্ষণ টেকার জিনিস না। যদি ইউনূস সাহেব চেষ্টা করছেন, কেন আসছেন? কারণ সরকারি সরকারি দল এটা, এবং সরকার প্যাট্রোনাইজ করছে বলেই আর্মি সমস্ত কিছু তাদের ডিগনিটি। আর দেখেন, এই কথাটাও ঠিক, এটা খুব দুঃখজনক, এদেশের মানুষ হিসাবে খুব কষ্ট পাই যে আমরা কিন্তু সমস্ত ঘটনা ঘটে গেলে, অন্যায় বা অরাজকতা থাকলে পুলিশ যখন পারে না, বিজেপি মোতায়েন হয়, বিজেপির সংকট হলে ফাইনালি আর্মি আসে, আর্মি আসলে সবাই চুপ হয়ে যেত। এই কিছুদিন আগেও দেখেছি যে শেষ শক্তি আমার, ওটার প্রতি মানুষ আস্থা ছিল। কিন্তু এত পানসে করে ফেলেছে এই কিছু এই সরকারের সময়, এখন আর্মি দাঁড়িয়ে থাকে, আর্মি তাকিয়ে তাকে দেখে 32 ভাঙছে, আর্মি তাকিয়ে তাকে আর্মিকে ধুয়ো দিচ্ছে, আর্মির চোখের সামনে তাকে ভুয়া ভুয়া বলছে। এই যে বাচ্চাদের স্কুলে বিমান পড়লো, তখন একই ঘটনা দেখলাম। তার মানে শেষ শক্তিটা কোথায়, যেটা দিয়ে চট করে মানুষকে নিয়ন্ত্রণে আনা যাবে বা একটা শান্তি আনা যাবে, সেই বিষয়টা ভেঙে যাচ্ছে। এটা একটা বড় ক্ষতি আমাদের হয়ে গেল। এবং এখানে এই যে এনসিপি নেতা বা ইত্যাদি, এদের দ্বিতীয় ফ্রাস্ট্রেশন হচ্ছে তারা চেয়েছিল সরাসরি তাদের যে জুলাই যে ঘোষণাপত্র সকল, এগুলোতে তারা তাদের ইচ্ছার প্রতিফলন পায়নি, যেগুলো তাদের খুব চাওয়া ছিল। এটা তারা জেনেই গেছে। এবং দুটো কারণে গিয়ে থার্ড যেটা হতে পারে, গোপন কিছু করেছে কিনা সেটা গেস করে আমি কথা বলা পছন্দ করি না, আমি ইতিহাসের ছাত্র। যখন আমি তথ্য পাবো নিশ্চয়ই তা নিয়ে বিশ্লেষণ করবো। এ হচ্ছে একটা ব্যাপার। এখন আমরা সুদিনের প্রত্যাশা করব। আপনি প্রথমেই একটা লাইন দিয়ে শেষ করি, আপনি সাংবাদিকদের কথা বলছেন, সাংবাদিক খুন হচ্ছে ইত্যাদি। সাংবাদিকটা তো ভালো নেই আসলে সর্বত্র। শুধু আমার একটা ডায়লগ হবে, আমি রেগুলার যে কলামগুলো লিখতাম জাতীয় দৈনিকে, বড় দৈনিক কাগজগুলোতে, এবং তাদের প্রত্যেকে যখন লেখা বন্ধ করে দিলাম, প্রত্যেকে ফোন করছে, আমি বললাম একটাই লাইন, যে দেখুন, আপনারা যেদিন আমাকে বলবেন আপনারা স্বাধীন হয়েছেন, সেদিন আমি আবার লিখব। তারও চুপ হয়ে গেছে, আর কোনো তর্ক করেনি। এরকম একটা দমবন্ধকর অবস্থায় তো আমরা আছি। এ থেকে পরিত্রাণ পাই, আরো সামনের দিন আছে, নির্বাচন আছে, আরো কি ঘটতে থাকবে দেখি। আমরা ভালোটাই প্রত্যাশা করব। ধন্যবাদ সবাইকে। তাজুল ভাই, উপসংহারে কি বলবেন? উপসংহারে আমি বলতে চাই, নতুন জেনারেশনকে দেখেন, আপনাদের প্রতি আমাদের অসম্মান নেই, অশ্রদ্ধা নেই, বরং আপনারাই অশ্রদ্ধা দেখাচ্ছেন। অশ্রদ্ধা দেখিয়ে কোথাও কেউ যেতে পারে না। আপনি যদি আমাকে অপমান করেন, আপনি যদি আপনার ইতিহাসকে অপমান করেন, আপনি যদি আপনার মা বাবাকে অপমান করেন, তাহলে পাড়া প্রতিবেশীরা আপনার ক্ষমতা, আপনার কোমরের হোলস্টারে পিস্তল দেখলে তো ভয় কিছু বলবে না, কিন্তু ঘৃণা করবে আপনাকে। আপনার সন্তানদের কাছে আপনি একসময় নিগৃহীত হবেন। আপনি চিরকাল তো তরুণ থাকবেন না। এই দেশটাকে ভালোবাসুন না। দেশটা বিপদে পড়েছে। আপনার বয়সী, আপনাদের চেয়ে কম বয়সী মেয়েরা কাজ নেই, ওরা উপোস করছে ঘরে বসে। রিক্সাওয়ালার শরীরে কোনো নিউট্রিশন নেই, শুকিয়ে যাচ্ছে, ও বাচ্চাকে ওষুধ দিতে পারছে না। সংখ্যালঘুরা ঘরের ভিতরে শঙ্কিত দিন কাটাচ্ছে, তাদের কোনো রকম নিরাপত্তা নেই। মানুষ লোভী, মানুষ তাদের চারদিক থেকে ঘিরে সামান্য মিথ্যা অজুহাত দিয়ে তাদেরকে লিঞ্চিং করছে, মব লিঞ্চিং করছে। আপনাদেরকে লোকে দায়ী করবে এগুলোর জন্য, কারণ আপনারা অরক্ষিত রেখে দিয়েছেন দেশটাকে, আপনারা এটাকে রক্ষা করতে পারেননি। এগিয়ে আসুন, দাবি জানান। আপনাদের দাবি তো সবাই শোনে। যথার্থ দাবি হলে আপনারা বিবেক প্রসূত দাবি করুন এবং সেটাকে বাস্তবায়ন করুন। আর একজন প্রবীণ গতায়ু মুক্তিযোদ্ধা হিসেবে আমি এইটুকুই বলবো, মুক্তিযুদ্ধের ত্যাগ ইতিহাস সম্পর্কে জানুন এবং শ্রদ্ধা রাখুন।
কারণ ওটা আপনার পূর্বপুরুষ, ওটা আপনার ভিত্তিভূমি। ওটাকে টলিয়ে দিলে, ওটাকে অস্বীকার করলে আপনার সম্মান, আপনি বিশ্ব সভায় আপনি সম্মানিত হবেন না, কখনোই হবেন না। সেটি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানেই আমাদের অস্তিত্ব, আমাদের লাল সবুজের পতাকা এবং আমার বাংলাদেশ। আমি তাদেরকে বলবো যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন যে আপনারা কোরআন, সুন্নাহ, ইসলামিক জুরিসপ্রুডেন্স যেগুলো শেখার শিখেন, কিন্তু কেন আপনি ইতিহাস পড়বেন না? কেন আপনি সত্য ইতিহাস জানবেন না? আপনি তো আরবের ইতিহাস জানেন, পাকিস্তানের ইতিহাস জানেন, ভারতের মুঘলদের ইতিহাস জানেন, বাংলাদেশের ইতিহাস জানবেন না? কারা কি করেছিল? যারা অপরাধ করেছে তাদেরকে কেন সমর্থন দেবেন? মাদ্রাসা পড়লে, মাথায় টুপি পড়লে আপনাকে জামাতি ইসলাম কেন হতে হবে? কেন আপনি একজন দেশপ্রেমিক হতে পারবেন না? আপনি তো আপনার মাকে ভালোবাসেন, এই মাটিতে তো আপনি জন্মেছেন, এই মাটি তো চিরকালের জন্য মা আপনার। ভালোবাসেন, এগিয়ে আসেন, মুক্তিযুদ্ধকে ভালোবাসেন। মুক্তিযুদ্ধতে কোনো জামাত ইসলাম যায়নি, কোনো মুফতি যায়নি, কোনো মাওলানা যায়নি, কোনো কারি বা এই যে মাদ্রাসা পড়ুয়া আলেম ফাজেল এরা কেউ যায়নি। আপনারা এখন এগিয়ে আসেন, দেশের এই বিপদ থেকে উদ্ধার করেন, সেই কলঙ্কটা ঘুচে যাবে। যেটা অসংখ্য ধন্যবাদ তাজুল ইমাম ছিলেন এবং ডক্টর শাহনেজ ছিলেন, এবং আপনাদের দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আমি বলবো যে আমাদের সবারই প্রত্যাশা কিন্তু যে আমার মা মাতৃভূমি বাংলাদেশ যেন ভালো থাকে। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি, দিন শেষে কিন্তু এই প্রত্যাশাটি করি যে দলই ক্ষমতায় আসুক, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুক এবং মুক্ত স্বাধীনতা, মুক্ত চিন্তার অধিকার যেন আমরা সাধারণ মানুষ পাই এবং একই সাথে যেন নিরাপত্তা নিশ্চিত হয়। দুজনের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং একই সাথে দর্শক আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, একই সাথে থাকে রাজনৈতিক বিশ্লেষণও, এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে যেহেতু অনেক অনেক প্রশ্ন থাকে আমার দর্শকদের, সে কারণে প্রতিদিনই